তো আজকে আমরা দ্য মার্ভেলস নিয়ে আলোচনা করব। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেরই অন্তর্গত এবং এটার একটা আলাদা প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি। আই হোপ সেগুলো আপনারা অলরেডি চেক আউট করে ফেলেছেন। তো আর সময় নষ্ট কিসের? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য মার্ভেলস সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা ক্রিদের একটা শিপ দেখতে পাই যেটা MB418 নামক একটি প্ল্যানেটে গিয়ে ল্যান্ড করে। সেই ক্রিদের বর্তমান যে লিডার, যার নাম হচ্ছে ডারব্যান, সে সেই গ্রহতে একটা জিনিস খুঁজে পায় যেটার নাম হচ্ছে কোয়ান্টাম ব্যান্ডস। এরকম একটা জিনিস তো আমরা এর আগেও দেখেছি মিস মার্ভেল সিনেমাতে। কামালা খানের হাতেও তো সেম একটা জিনিস রয়েছে। এবং ডারব্যান সেও জানতে পারে যে সেই কোয়ান্টাম ব্যান্ডসটাকে সম্পূর্ণ পাওয়ারে ব্যবহার করতে হলে এটার সেকেন্ড পেয়ারটাকে জোগাড় করতে হবে, মানে এর আর একটা খণ্ড, যেটা কামালা খান বা মিস মার্ভেলের কাছে রয়েছে। মিস মার্ভেল সিরিজটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আমি ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি বা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আই হোপ আপনারা দেখেছেন। সো বাই দ্য ওয়ে, ফার্দার শুরু করার আগে এই চরিত্রটা অর্থাৎ ডারব্যানের ব্যাপারে আপনাদের কিছু জানিয়ে দিই। সে হচ্ছে বর্তমানে ক্রিদের লিডার। সো ক্রি হচ্ছে আলাদা একটা প্রজাতি যাদের হোম প্ল্যানেট বা তাদের বাসস্থান হচ্ছে হালা নামক আর একটা গ্রহ, যে গ্রহটা প্রায় ধ্বংসের মুখে, আর যার একমাত্র কারণ হচ্ছে আমাদের ক্যাপ্টেন মার্ভেল। তবে সে কি দোষ করলো? এটাও আমরা ক্যাপ্টেন মার্ভেল সিনেমাতে দেখেছিলাম। সেই সম্পূর্ণ হালা নামক গ্রহটাতে রাজ করত সুপ্রিম ইন্টেলিজেন্স নামক একটি এআই, মানে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে ক্যাপ্টেন মার্ভেল তো সেটাকে ধ্বংস করে দেয়। সে ভেবেছিল হয়তো এটা করার পর ক্রিরা সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে, তবে সেটা তো হয় না, বরং সেই ক্রিদের মধ্যে গৃহযুদ্ধ লেগে পড়ে। ফলস্বরূপ তাদের গ্রহটা প্রায় ধ্বংসের মুখে চলে আসে। তাদের সিস্টেমের যে সূর্যটা রয়েছে সেটা প্রায় নিভে গেছে, তাদের গ্রহতে জল নেই, খরা পড়ে গেছে, এমনকি শ্বাস প্রশ্বাসও তারা ঠিকঠাক নিতে পারছে না, কারণ বাতাসটাও দূষিত হয়ে গেছে। সেই কারণে সেই ক্রিদের যে বর্তমান লিডার অর্থাৎ ডারব্যান, সে চেষ্টা করছে তার গ্রহটাকে ঠিকঠাক করার, মানে আগের মতন বানানোর। বাই দ্য ওয়ে, ক্যাপ্টেন মার্ভেলের জন্যই তারা বাঁশটা খেয়েছে, সেই কারণে তারা ক্যাপ্টেন মার্ভেলকে তাদের শত্রু বা অ্যানাইলেটর বলে ডাকে। সো সেই ডারব্যান যখন সেই কোয়ান্টাম ব্যান্ডটা নিজের হাতে পড়ে, অন্যদিকে পৃথিবীতে থাকা সেই কামালা খানের হাতে যে কোয়ান্টাম ব্যান্ডটা রয়েছে সেটাও সেই মুহূর্তে জ্বলজ্বল করে ওঠে। সে বেচারি তো বুঝতে পারছে না যে সেটা কি হচ্ছে, আর সেই মুহূর্তে কামালা খান আচমকা টেলিপোর্ট হয়ে অন্য একটা জায়গায় চলে যায়, যেটা আমরা সেই মিস মার্ভেল সিরিজের শেষেই দেখেছিলাম। অন্যদিকে আমরা ক্যাপ্টেন মার্ভেলকে দেখতে পাই, যে বর্তমানে গুস নামক সেই বিড়ালটার সাথে রয়েছে। যদিও সেটা বিড়াল না, সেটা একটা এলিয়েন যার নাম হচ্ছে ফ্ল্যারকেন। সো ক্যাপ্টেন মার্ভেলকে নিক ফিউরি ফোন করে বলে যে ইদানিং তাদের জাম্প পয়েন্টে কিছু সার্জ দেখা দিয়েছে। জাম্প পয়েন্ট অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে ওয়ার্ম হোল, মানে একটা গ্রহ থেকে আর একটা গ্রহ বা একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে যাওয়ার জন্য যে শর্টকাট রাস্তাটা ব্যবহার করা হয় না, ওটাই হচ্ছে জাম্প পয়েন্ট, যেটাকে তারা খুবই কঠিন ভাষায় ইউনিভার্সাল নিউরাল টেলিপোর্টেশন নেটওয়ার্ক বলে ডাকে। সো ক্যাপ্টেন মার্ভেলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেখানে কি একবার দেখার যে সমস্যাটা শুরু হয়েছে কোথা থেকে, মানে এই যে পাওয়ার সার্চটা সেটা কোথা থেকে শুরু হয়েছে। এবং ক্যাপ্টেন মার্ভেল চলে যায় সেই MB418 নামক সেই প্ল্যানেটটাতে। একই সাথে নিক ফিউরি এই মুহূর্তে সাইবার স্পেস স্টেশনে রয়েছে এবং তার সাথে রয়েছে মনিকা র্যাম্বো। তার মধ্যেও পাওয়ার রয়েছে। কিভাবে সে পাওয়ার পেল? সেটা নয় আমরা ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছিলাম। এবং আপনারা যদি এর মধ্যে কোনোটা মিস করে থাকেন তো ডেফিনেটলি আমার MCUর প্লেলিস্টে চেক আউট করতে পারেন। সো মনিকা র্যাম্বোর উপরেও দায়িত্ব পড়েছে যে সেই যে জাম্প পয়েন্টগুলো ব্যবহার করা হচ্ছে না, সেগুলো বন্ধ হচ্ছে না। সহজ ভাষা আপনাকে খুলে বলি ব্যাপারটা, এই যে একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমের জন্য যে শর্টকাট দরজাটা ব্যবহার করা হচ্ছে, সেই দরজাটা তো তারা খুলছে কিন্তু সেটা বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না সেই কারণটাই তো তারা জানার চেষ্টা করছে। ক্যাপ্টেন মার্ভেল রয়েছে MB418 নামক সেই প্ল্যানেটটাতে, যেখান থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, এবং সে সেখানে দেখতে পারে যে আকাশে একটা বড় জাম্প পয়েন্ট সম্পূর্ণভাবে খোলা রয়েছে। সে যখন সেটাকে স্পর্শ করার চেষ্টা করে, একই সাথে মনিকা র্যাম্বো সেও যখন সেই জাম্প পয়েন্টটা মানে সেই পাওয়ারটাকে স্পর্শ করার চেষ্টা করে, তখন তারা আচমকা সুইচ করে যায়। মানে ক্যাপ্টেন মার্ভেলের জায়গায় মনিকা র্যাম্বো চলে যায়, মনিকা র্যাম্বোর জায়গায় কামালা খান চলে আসে, এবং কামালা খান যে ছিল নিজের বাড়িতে সেই জায়গায় ক্যাপ্টেন মার্ভেল চলে আসে। মানে তারা তিনজন র্যান্ডমলি সুইচ করে ফেলে। তবে কেন? কিছুক্ষণ পরে সবকিছু ফিক্স হয়ে যায়। কেন সমস্যাটা হয়েছে সেটা তারা এখনো জানতে পায়নি। কামালা খান সে খুবই এক্সাইটেড যে সে অল্প কিছু সময়ের জন্য প্রায় মহাকাশ থেকে ঘুরে এসেছে, যে কথাগুলো সে তার নিজের পিতামাতাকে জানায়। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেল সে ইনভেস্টিগেট করতে গিয়ে জানতে পারে যে সেই ক্রিরা টার্নাক্স নামক আর একটা গ্রহতে গেছে। এখন ক্রিদের আসল উদ্দেশ্যটা কি সেটা সে জানতে চায়। তবে নিক ফিউরি তাকে আটকে দেয়, বলে দেয় যে না, সেখানে গিয়ে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সেই ক্রি এবং স্ক্রালসদের মধ্যে একটা শান্তি চুক্তি হবে, মানে নিক ফিউরি তাদের মধ্যে এই শান্তি চুক্তির ব্যবস্থাটা করিয়ে দিয়েছে। সেখানে স্ক্রালসের যে লিডার ছিল যার নাম হচ্ছে ড্রোগে, সে বেচারা নিজেদের কষ্টের কথাটা জানায় যে স্ক্রালসের তো নিজস্ব কোনো গ্রহ নেই, সব জায়গায় রিফিউজির মতন তারা রয়েছে। ও বাই দ্য ওয়ে, রিফিউজি শুনে মনে আসলো যে তারা তো প্রায় পৃথিবীটাকে দখল করারই প্ল্যান করে নিয়েছিল। সিক্রেট ওয়ার সিরিজে সেটা আমরা জানতে পেরেছিলাম, সেটাও পারলে দেখতে পারেন যদি না দেখা থাকে তো। যাই হোক, সেই স্ক্রালসের এখন একটা থাকার জায়গা চাই, পার্মানেন্ট, যেখানে তারা থাকতে পারবে। তো সেই ক্রিরা
তাদেরকে থাকার জায়গা দেবে সে ক্রিদেরই নিজস্ব স্থানে অর্থাৎ হালা নামক সেই গ্রহতে। তার পরিবর্তে সে ক্রিদের লিডার অর্থাৎ ডারব্যান জানায় যে সে এই টার্নাক্স গ্রহটা থেকে হাওয়া চুরি করবে। এখন এইসব কথাগুলো শুনে যে কোনো সুস্থ মানুষ বা যে কোনো সুস্থ এলিয়েন অসুস্থ হয়েই যেতে পারে। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেলকে নিক ফিউরি সেখানে যেতে বারণ করেছিল, কারণ এই ক্রিডা কিন্তু আবার ক্যাপ্টেন মার্ভেলকে একেবারেই পছন্দ করে না। মানে ক্যাপ্টেন মার্ভেলের কারণ নেই তো প্রায় তাদের এই দশা, যেটাকে দুর্দশাই বলতে পারি আমরা। তা সত্ত্বেও ক্যাপ্টেন মার্ভেল সেখানে গিয়ে পৌঁছায়। তবে প্রবলেম হচ্ছে কি, সেই তিনজন অর্থাৎ মনিকা, কামালা এবং ক্যারল বা আমাদের ক্যাপ্টেন মার্ভেল, তারা তিনজনই যখন পাওয়ার ইউজ করছে তারা আচমকা সুইচ করে যাচ্ছে, মানে একজনের জায়গায় আরেকজন চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যাপারটা খুবই অদ্ভুত। কখনো কামালা চলে যাচ্ছে ক্যাপ্টেন মার্ভেলের জায়গায় অর্থাৎ ক্রিদের সেই শিপের মধ্যে। মনিকা র্যাম্বো সে তো ঠিকঠাক ছিল, সেও বুঝতে পারছে না যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে চলে যাচ্ছে। মানে একটা জগাখিচুড়ি সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যদিও মনিকা র্যাম্বো জিনিসটা সবাইকে এক্সপ্লেন করে যে তাদের প্রত্যেকের পাওয়ারটাই তো লাইট বেসড, তাই না? লাইক ক্যাপ্টেন মার্ভেল লাইটটাকে এনার্জি হিসাবে ইউজ করতে পারে, মিস মার্ভেল সে লাইটটাকে ফিজিক্যাল ফর্মে তৈরি করতে পারে। অন্যদিকে মনিকা র্যাম্বো সে তো লাইটটাকে ম্যানিপুলেট করতে পারে, সে দেখতে পারে যে এই লাইটগুলো বা এনার্জিটা ফ্রিকোয়েন্সির মতন এদিক থেকে ওদিকে যাচ্ছে। বলতে গেলে তাদের তিনজনেরই পাওয়ারটা কাইন্ড অফ সেম, একই টাইপের। হয়তো এই কারণেই তারা একে অপরের সাথে সুইচ করে যাচ্ছে, মানে একজনের জায়গায় আরেকজন চলে আসছে। তবে এটা তো হওয়ার কথা না, মানে এর আগেও তো তারা পাওয়ার ইউজ করেছে, তখন তো এরকম হয়নি, এখনই কেন হচ্ছে? বিশেষ করে সেই ডারবেন যখন সেই কোয়ান্টাম ব্যান্ডসটার ব্যবহার করা শুরু করেছে, এছাড়াও ক্যাপ্টেন মার্ভেল এবং মনিকা র্যাম্বো তারা দুজন যখন সেই ভাঙাচোরা জাম্প পয়েন্টটাকে স্পর্শ করেছিল, তারপর থেকেই কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। যাই হোক, সবাই তো এখানে রয়েছে, কিন্তু কামালার পিতামাতা চিন্তা করছে যে তাদের মেয়েটা কোথায়। অবভিয়াসলি ক্যাপ্টেন মার্ভেল তো এই পৃথিবীতে, তার মানে সে যেখানে ছিল অর্থাৎ ক্রিদের সেই শিপে কামালা অবশ্যই সেখানে ফেসে রয়েছে। সে বুঝে যায় যে কামালাকে এখানে আনতে হলে তাকে সুইচ করতে হবে, অর্থাৎ তার পাওয়ারটা ইউজ করতে হবে, আর এটা করেই সে কামালাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। তবে সে বেচারি প্রায় আকাশ থেকেই পড়ছিল। মনিকা র্যাম্বো প্রথমবারের মতন ওড়া শেখে, তবে তাদের যে ভুলটা করার প্রয়োজন না সেটাই তারা করে বসে, অর্থাৎ আবারও তারা পাওয়ারটা ইউজ করে, যার ফলে তারা আবারও ক্যাপ্টেন মার্ভেলের সাথে সুইচ করে যায়। মানে ক্যাপ্টেন মার্ভেল যেখানে ছিল তারা সেখানে চলে যায়। যদিও ক্যাপ্টেন মার্ভেল দ্রুত গতিতে একেবারে সেই স্থানে চলে আসে, অর্থাৎ টার্নাক্স নামক সেই গ্রহটাতে, সেই ডারব্যানকে আটকানোর জন্য। সে তার পাওয়ারটা তো ইউজ করে, তবে লক্ষ্য করতে পারে যে ডারব্যানের কাছে যে ব্যান্ডটা রয়েছে না, সেটা এনার্জিটাকে অ্যাবজর্ব করছে, মানে সেই শক্তিটাকে শুষে নিচ্ছে, যেটা দিয়েই ডারব্যান পাল্টা ক্যাপ্টেন মার্ভেলের উপরে আক্রমণ করে। যাই হোক, সেই ক্রি বা ডারব্যান তারা তো এখানে এসেছিল একটা শান্তি চুক্তি করার জন্য, তবে শান্তি চুক্তি এখানে হয় না, কারণ সে ভেবেছে যে এই স্ক্রলরা হয়তো ক্যাপ্টেন মার্ভেলকে ডেকে এনেছে এখানে। ক্রিরা অবশ্যই চাইবে না যে তাদের শত্রু এখানে আসুক, সেই কারণে ডারব্যান আবারও সেখানে একটা পোর্টাল ওপেন করে। সেই জাম্প পয়েন্টটা তৈরি করার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা সে পাচ্ছে সেই ব্যান্ডটা এবং তাদের হাতে যে ইউনিভার্সাল ওয়েপনটা রয়েছে না, যেটাকে ক্রি ওয়ারহ্যামার বলে, সেটার সাহায্যে। বাই দ্য ওয়ে, এই হাতুড়িটায় আপনারা এর আগে রোনানের হাতেও দেখেছেন। মোটামুটি যারা যারা ক্রি অ্যাকিউজার হয় তাদের কাছে এই হাতুড়িটা থাকে। অ্যাকিউজার হচ্ছে এক টাইপের পদ, মোটামুটি সৈনিকরা এই পদটা পায়, মানে সহজে আপনাকে বোঝালাম। সো আগে রোনান দ্য অ্যাকিউজার ছিল, এখন ডারব্যান দ্য অ্যাকিউজার। যাই হোক, ডারব্যান তো সেখানে সেই জাম্প পয়েন্ট ওপেন করে দিয়েছে, এক টাইপের পোর্টাল, যেটা সেই গ্রহের সব হাওয়াটাকে শুষে নিয়ে সরাসরি হেলা নামক গ্রহটাতে পাঠাচ্ছে। ডারব্যান তো এই সব কিছু করছে নিজের গ্রহটাকে বাঁচানোর জন্য। সেই সম্পূর্ণ টার্নাক্স গ্রহটা তো প্রায় ধ্বংস হয়ে যায়, তবে অল্প কিছু স্ক্রালসদের এই মার্ভেলসরা বাঁচিয়ে নেয়। যদিও তাদের নাম এখনো মার্ভেলস হয়নি, তবে পরে কামালা খান ভালোবেসে তাদের তিনজনের সেই টিমটাকে দ্য মার্ভেলস বলে ডাকবে। যাই হোক, সেই স্ক্রালসদের যে লিডার ছিল অর্থাৎ ড্রোগে, সে তো ক্যাপ্টেন মার্ভেলের উপরে একেবারেই খুশি না। মোটামুটি ক্যাপ্টেন মার্ভেল এখানে আসার পরেই ঝামেলাটা হলো, মানে তাদের মধ্যে শান্তি চুক্তি তার তো ঠিকঠাক চলছিল। বহু স্ক্রালস সেই গ্রহতে মারা গেছে এবং অল্প কয়েকজন রয়েছে। এখন তারা কি করবে? ক্যাপ্টেন মার্ভেল একটা ব্যবস্থা করেছে, সে ভ্যালকারিকে ডেকে এনেছে। স্ক্রালদের অবস্থা এখন অ্যাসগার্ডিয়ানদের মতন। যেমনটা জানেন যে অ্যাসগার্ড তো ধ্বংস হয়ে গেছে, সেই কারণে সেই অ্যাসগার্ডের মানুষেরা আমাদের পৃথিবীতেই একটা স্থানে বসবাস করছে, যেটার নাম দিয়েছে তারা নিউ অ্যাসগার্ড, এবং সেই স্ক্রালদেরও সেখানেই নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা বসবাস করবে আর কি। অন্যদিকে ডারব্যান তার নিজের গ্রহতে ফিরে এসেছে। তাদের লোকেরা ফাইনালি একটা পরিষ্কার বাতাস গ্রহণ করতে পারে, তবে তাদের যে সূর্য যেটা প্রায় নিভে গেছে, সেটাকে জ্বালানোর জন্য যে পরিমাণে এনার্জি প্রয়োজন, সেই পরিমাণে এনার্জি ডারব্যান যদি ব্যবহার করে সে মারা যাবে। তবে সে মৃত্যুর ভয় পায় না, সে নিজের গ্রহের জন্য নিজের জীবন দিতেও রাজি। অন্যদিকে সেই মার্ভেলসরা তারা বসে আলোচনা করছে যে কিভাবে এগুলোকে ঠিক করা যায়। বাই দ্য ওয়ে, কামালা খানের যে পরিবার তারা সেফ। নিক ফিউরি তাদেরকে পৃথিবী থেকে তুলে নিয়ে সরাসরি চলে গেছে সেই সাইবার স্পেস স্টেশনে, যেখানে তারা নিরাপদ থাকবে। সো আমাদের মার্ভেলসরা আলোচনা করছে যে কিভাবে ডারব্যানকে থামানো যায়। তার কাছে একটা সেই কোয়ান্টাম ব্যান্ড রয়েছে এবং সেই হাতুড়ির সাহায্য নিয়ে সে এক একটা করে জাম্প পয়েন্ট তৈরি করছে, যেগুলো আনস্টেবল, যার ফলে এই সম্পূর্ণ স্পেস টাইমে একটা বড় সমস্যা হতে পারে। বলতে গেলে সম্পূর্ণ ইউনিভার্সটা ধ্বংস হয়ে যেতে পারে। একই সাথে ক্যাপ্টেন মার্ভেল দেখতেও পায় যে কামালার হাতে সেই কোয়ান্টাম ব্যান্ডসদের আর একটা অংশ রয়েছে,
সে এতদিন এটাকে একটা মিথ ভাবতো, একটা গল্প ভাবতো, তবে এখন সে জানতে পারে যে এটা সত্যি। অ্যাকচুয়ালি এই কোয়ান্টাম ব্যান্ডসটা এসেছে কোথার থেকে এটার অ্যাকচুয়াল অরিজিনটা জানা যায়নি। আমরা কমিক্সে দেখেছি ইয়ন সেটাকে ইউজ করেছে, পরে ক্রিরা এটাকে ব্যবহার করতো ইন্টারস্টেলার ট্রাভেল করার জন্য, মানে তারা জাম্প পয়েন্ট ব্যবহার করতো এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাওয়ার জন্য। এবং এই সম্পূর্ণ জিনিসটা কোয়ান্টাম এনার্জি বেস। একই সাথে আমাদের যে মার্ভেলসরা রয়েছে তাদের পাওয়ারসটাও কিন্তু এনার্জি বেস, যার কারণে এই যে আনস্টেবল জাম্প পয়েন্টগুলো তৈরি হচ্ছে না, এর খারাপ প্রভাবটা তাদের মধ্যেও পড়ছে। দেখুন, বেশি জটিল সায়েন্স আমি যেতে চাইছি না, বিকজ এই সিনেমাটা তেমন কিছু এক্সপ্লেইন করে না, জাস্ট কিছু কমপ্লিকেটেড ওয়ার্ডস আমাদের উপরে ছেড়ে দেয়, লাইক কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। মোটমাট বুঝে নিন যে এই স্পেস টাইমে যে ছিদ্রটা তৈরি হচ্ছে না, সেটার ফলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। সে অলরেডি টার্নাক্স নামক একটা গ্রহ তো প্রায় ধ্বংস করেই দিল, এখন তার নেক্সট টার্গেট কি? ওয়েল, এটা জানার জন্যই ক্যাপ্টেন মার্ভেল স্ক্রালসের আর একটা প্রযুক্তি ব্যবহার করে। সে এক টাইপের হেডসেটের মতন, যেটা সাহায্যে মানুষদের মেমোরি রিড করা যায়, এবং কামালা খানের মেমোরি সে রিড করে। সেই মুহূর্তের কথা যখন কামালা খানকে ডারবান এবং তার সৈন্যরা ধরে রেখেছিল, তাদের সামনে একটা স্পেস চার্ট ছিল যেটা ইন্ডিকেট করে যে ডারবান এর পরবর্তী হামলাটা কোন গ্রহতে চালাবে। তবে তাদের যে এই সমস্যাটা হচ্ছে যে তারা যখনই পাওয়ার ইউজ করছে তারা একে অপরের জায়গায় সুইচ করে যাচ্ছে। তো এটা তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওয়েল, এটাকে তো তারা ঠিক তো করতে পারবে না, তবে এটাকে ম্যানেজ তারা করতে পারবে, আর সেটারই প্র্যাকটিস করা তারা শুরু করে, যে তারা যখন সুইচ করে যাবে তখন কিভাবে তারা সেটাকে অ্যাডজাস্ট করবে, কিভাবে তারা কি করবে। তারপর আমাদের মার্ভেলসরা চলে যায় আলার্না নামক আর একটা গ্রহতে, কারণ ডারবান অর্থাৎ সেই ক্রিডা এখানেই আসবে। ক্যাপ্টেন মার্ভেল এই গ্রহতে অলরেডি এর আগেও এসেছে। আসলে এই গ্রহের যে রাজপুত্র, যার নাম হচ্ছে ইয়ান, তার সাথে ক্যাপ্টেন মার্ভেলের বিয়ে হয়েছিল। যদিও সেটা একটা বিয়ে না, সেটা একটা সমঝোতা ছিল, এবং এই সম্পূর্ণ ব্যাপারটা ক্যারল সবার থেকে গোপনই রেখেছে। সেই গ্রহটাও অদ্ভুত, প্রায় 90% বেশি সেই গ্রহে জল রয়েছে। একই সাথে সেই গ্রহের মানুষেরা গানের মাধ্যমে কমিউনিকেট করে, মানে কারোর কিছু বলতে হলে সেটা গানের মাধ্যমে প্রকাশ করতে হবে। যাই হোক, আমাদের ক্যাপ্টেন মার্ভেলরা যেটা করতে সেখানে গিয়েছিল সেটা করে। সেই রাজপুত্র এবং তার লোকেদের জানিয়ে দেয় যে ক্রিডা এখানে আসবে আক্রমণ করার জন্য, এবং ক্রিডা সময় মতন চলেও আসে। ক্রিডা এখানে এসেছে জল চুরি করার জন্য। আমরা এতক্ষণ ধরে যে জাম্প পয়েন্টগুলো দেখেছি না, সেগুলো দেখেও বোঝা যাচ্ছিল যে এখানে কোনো সমস্যা রয়েছে, মানে জাম্প পয়েন্টটা যেন কেমন ভেঙে চুরে গেছে বা কাছে যেন একটা ফুটো হয়েছে। আসলে এটাই তো সমস্যা, সেই কোয়ান্টাম ব্যান্ডসটা ব্যবহার করার কারণে যে জাম্প পয়েন্টগুলো তৈরি হচ্ছে সেগুলো আনস্টেবল। যাই হোক, আমাদের মার্ভেলসরা সে ক্রিদের আটকাতে ব্যর্থ হয়েছে। জল তারা ঠিক চুরি করেই নেয়। ক্রিডা সংখ্যাতেও বেশি ছিল, যার কারণে সে মার্ভেলসদের সেখান থেকে পালাতে হয়। অন্যদিকে আমাদের পৃথিবীর কাছে সেই সেবাস স্পেস স্টেশনটা, সেখানে হয়েছে আর এক সমস্যা। অলরেডি সেখানে একটা আনস্টেবল জাম্প পয়েন্ট তৈরি হয়েছে যেটা বন্ধ হয়নি। একটা স্পেস টাইমে বড় সমস্যা তৈরি হচ্ছে, একই সাথে সেই স্পেস স্টেশনের মধ্যেও আর এক সমস্যা তৈরি হয়েছে। এক অদ্ভুত ডিমের মতন কিছু জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলো অবশ্যই এলিয়েনদের কিছু। তবে এটা আসছে কোথা থেকে এটাই তারা জানার চেষ্টা করছে, এবং পরে জানতে পেরেও যায়। সেই যে বিড়ালের মতন যে এলিয়েন্সগুলো আছে না, যাদের নাম হচ্ছে ফ্ল্যারকেন, তারা সেই ডিমগুলো পেরেছে। একই সাথে ক্যাপ্টেন মার্ভেল সেও ফিউরিকে সাবধান করে দেয় যে সেই ক্রিরা এখন এখানে আসবে আমাদের যে সূর্যটা রয়েছে না, সেটার এনার্জিটাকে টেনে নেওয়ার জন্য। তবে ক্যাপ্টেন মার্ভেল জানলো কি করে যে সে এখানে আসবে? ওয়েল, এতক্ষণ ধরে ক্রিরা যে যে স্থানে আক্রমণ করেছে প্রত্যেকটা স্থানই ক্যাপ্টেন মার্ভেলের খুবই কাছের, যেগুলোকে ক্যাপ্টেন মার্ভেল নিজের ঘর বলে ডাকতো, এবং সে বুঝেই গেছে যে এর পরের হামলা আমাদের এই সোলার সিস্টেমেই হবে। সেই সেবা স্পেস স্টেশন, সেটার অবস্থা খারাপ। যে স্কেপ পডগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে, কাজ করছে না। তো সেই স্পেস স্টেশনের মধ্যে এতগুলো মানুষ রয়েছে, তাদেরকে কিভাবে বাঁচানো হবে? মানে তাদেরকে নিরাপদ জায়গায় তো একটা জায়গায় নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যাবে? তখন তাদের মাথায় ভালো একটা আইডিয়া চলে আসে, সেটা হচ্ছে সেই বিড়ালগুলো। যেমনটা আমরা সেই ক্যাপ্টেন মার্ভেল সিনেমাতেই দেখেছিলাম, যে সেই ফ্রারকেন নামক যে সেই এলিয়েন্সগুলো রয়েছে না বিড়ালের মতন, তাদের মুখ থেকে একটা প্রায় সুরের মতন জিনিস বেরোয়, যেটা দিয়ে তারা সবকিছু খেয়ে নিতে পারে। মোটমাট তাদের পেটের মধ্যে অনেক জায়গা, প্রায় একটা গোটা গ্যালাক্সির মতন জায়গা রয়েছে তাদের পেটে। তাই অবশ্যই এই মানুষগুলোকে আর আলাদা কোথাও যেতে হবে না। বিড়ালগুলো যদি এই মানুষগুলোকে খেয়ে নেয় এবং এই বিড়ালগুলোকে যদি নিরাপদে একটা স্থানে পাঠিয়ে দেওয়া হয়, তাহলেই কাজ মিটে যাবে। আর তারা সেটাই করে। এইভাবেই তারা নিরাপদে পৃথিবীতে গিয়ে পৌঁছায়। তবে নিক ফিউরি লক্ষ্য করতে পারে যে সূর্যের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ ডারবান অলরেডি আর একটা আনস্টেবল জাম্প পয়েন্ট ওপেন করে ফেলেছে, যেটার সে ব্যবহার করছে সরাসরি সূর্যের এনার্জিটাকে টেনে নেওয়ার জন্য। এখন তাড়াতাড়ি তো তাকে আটকাতে হবে। আমাদের মার্ভেলসরা চলে যায় তাকে আটকানোর জন্য, এবং অনেক লড়াইয়ের পর তারা ফাইনালি ডারবানকে আটকে দেয়। ক্যাপ্টেন মার্ভেল তাকে প্রমিস করে যে সে নিজে হেলা নামক গ্রহটার যে সূর্যটা রয়েছে সেটাকে ঠিক করে দেবে। মানে ক্যাপ্টেন মার্ভেলের যেহেতু ভুল ছিল, সেটাকে শুধরানোর দায়িত্বটাও তার। তবে ডারবান প্রথমে একটু নাটক করে আবার নিজের শয়তানি রূপটা নিয়েই নেয়। সেই ছোট কামালা খানকে ধরে তার হাত থেকে সেই কোয়ান্টাম ব্যান্ডটা নিয়ে নিজের হাতে পড়ে নেয়। আর এখন তাকে কে আটকাবে? যেটার ভয় ছিল সেটাই হয়। সেই দুটো ব্যান্ড ইউজ করার ফলে সে তো মারা যায়, তবে সেই স্পেস টাইমের মধ্যে একটা বড় ফাটল তৈরি করে, যেটা দুটো ইউনিভার্সের মাঝে যে পর্দাটা ছিল সেটাকে ফাটিয়ে দেয়। অর্থাৎ
একদিকে তো আমাদের এমসিইউর যে কারেন্ট ইউনিভার্স চলছে, তবে অন্যদিকে আর একটা প্যারালাল ইউনিভার্স রয়েছে। সেই দুটো ইউনিভার্সের মাঝের যে পর্দাটা ছিল সেটা ফেটে গিয়েছে এবং সেটাকে ঠিক করার দায়িত্ব নেয় মনিকা র্যাম্বো। সে জানা যে সেই ফাটলটা তৈরি করার জন্য যে পরিমাণে এনার্জি প্রয়োজন হয়েছে, ঠিক সেই পরিমাণে এনার্জি যদি ক্যাপ্টেন মার্ভেল এবং মিস মার্ভেল তারা দুজনে তৈরি করে এবং মনিকা র্যাম্বো সেটাকে শোষণ করে সম্ভবত সেই ফাটলটাকে ঠিক করে দিতে পারবে, তবে অন্য দিক থেকে, অর্থাৎ তাকে সেই ফাটলের ওপারে যেতে হবে এবং সে চলেও যায় এবং তার বানানো থিওরিটা কাজও করে যায়। সেই ফাটলটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, তবে বেচারা মনিকা র্যাম্বো সেই ফাটলের ওপারেই ফেসে যায়, অর্থাৎ সে একটা ভিন্ন ইউনিভার্সে পৌঁছে যায়। তবে আমাদের যে সূর্য সেটা আপাতত ঠিক আছে। একই সাথে সেই কোয়ান্টাম ব্যাটজুটও সেটাও এখন মিস মার্ভেলের কাছে চলে এসেছে, যেটার কারণে সেই আনস্টেবল জাম্প পয়েন্টগুলো তৈরি হয়েছিল, এখন তারা সেগুলোকে ঠিক করে নিতে পারবে। অন্যদিকে আমাদের ক্যারল অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল সে তার নিজের প্রমিসটা পূরণ করে, সে নিজের ফুল পাওয়ারটা ইউজ করে হেলা নামক সেই গ্রহটার যে সূর্যটা রয়েছে সেটাকে পুনরায় জ্বালিয়ে দেয় এবং সেই সম্পূর্ণ গ্রহটা আবারও আগের মতন হয়ে যায়। এই গল্পের শেষে আমরা কামালা খানকে দেখতে পাই। বলতে গেলে সে এখন একটা এজেন্ট হয়ে গেছে। নিক ফিউরি সেই ডিভাইসটা নিয়ে এসে চলে এসেছে কেট বিশপের সাথে সাক্ষাৎ করতে। কেট বিশপকে আমরা হকাই সিরিজে দেখেছিলাম, তবে কামালা কেট বিশপের সাথে কেন সাক্ষাৎ করতে চায়? সে নাকি একটা টিম বানাচ্ছে। সে এক্স্যাক্টলি সেম ডায়লগগুলো দেয় ঠিক যেগুলো আয়রন ম্যান দিয়েছিল যখন সে অ্যাভেঞ্জার্সকে তৈরি করছিল। এখন সম্ভবত কামালা কেটের মতন এরকম বহু ফিমেল সুপার হিরোদের গ্যাদার করে একটা গ্রুপ বানাবে এবং আমরা হয়তো ভবিষ্যতে আবারও আর একটা অখাদ্য সিনেমার সাক্ষী হব। গল্পের শেষে অর্থাৎ পোস্ট ক্রেডিট সিনে আমরা মনিকা র্যাম্বোকে দেখতে পাই। সে হসপিটালে তার হুশ এসেছে, তবে সে এই মুহূর্তে একটা ডিফারেন্ট ইউনিভার্সে রয়েছে। তার সামনে আমরা বিস্টকে দেখতে পাই, যাকে আমরা এক্সম্যান সিরিজে দেখেছিলাম। ও বাই দ্য ওয়ে, এক্সম্যানেরও কিন্তু সম্পূর্ণ প্লেলিস্টটা আমি অলরেডি বানিয়ে রেখেছি। এক্সম্যানের সিনেমাগুলো না দেখে থাকলে ডেফিনেটলি চেক আউট করুন। সো সেই বিস্টের সাথে আমরা সেখানে আর একটা চরিত্রকেও দেখতে পাই, সেটা হচ্ছে মারিয়া র্যাম্বো অর্থাৎ মনিকার মা। তবে অবশ্যই মারিয়া তো মনিকাকে দেখে চিনতে পারছে না, চিনবেই বা কি করে, কারণ এটা তো একটা প্যারালাল ইউনিভার্স এবং এখানে তার নাম হচ্ছে বাইনারি। যাই হোক, বিস্ট তারপরে চলে যায় চার্লসের সাথে এ ব্যাপারে আলোচনা করার জন্য। চার্লস অর্থাৎ চার্লস জেভিয়ার এখন হয়তো বুঝেই গেছেন যে খুব শীঘ্রই এক্সম্যানকে তারা ইন্ট্রোডিউস করাবে, যেটার জন্য আমি একদমই এক্সাইটেড না। বিশেষ করে লাস্ট কয়েকটা সিনেমা দেখার পর আমি প্রিটি মাচ শিওর যে আমার প্রিয় এক্সম্যানগুলোকে তারা 12টা বাজাবে এবং বুকে পাথর আর চোখের জল নিয়ে আমাকে সেই সিনেমাগুলো দেখতে হবে। আর যদি বলি দ্য মার্ভেল সিনেমাটা আমার কেমন লেগেছে, এটার মতন আবার মার্কা সিনেমা আমি লাইফে দেখিনি। আমি দাবি করবো যে এই সিনেমাটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক, সবথেকে জঘন্য সিনেমার অ্যাওয়ার্ড। মোটামুটি এই জঘন্য সিনেমাটা দেখার পর ক্যাপ্টেন মার্ভেল সিনেমাটার প্রতি আমার সম্মানটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এই সিনেমাটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম এবং আমার ফেসবুকে এটা রিভিউ দিয়েছিলাম, আপনারা আশা করি দেখেছেন। সত্যি কথা বলতে কোনো ইচ্ছে ছিল না আমার এই সিনেমাটা নিয়ে ভিডিও বানাতে, তবে যেহেতু আমি সম্পূর্ণ এমসিইউর সিনেমাগুলোকে কভার করছি, সো এটা আমার দায়িত্ব যে এমসিইউর প্লেলিস্টটাকে কমপ্লিটলি আপডেটেড রাখার। আদারওয়াইজ কোনো সুস্থ মানুষ তো এই সিনেমাটা নিয়ে ভিডিও বানানোর কথা চিন্তাই করবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে অসুস্থ, বুকে প্রেস মেকার এবং মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে এই অডিওটা আমি রেকর্ড করছি এবং আপনার একটা লাইক এই অসুস্থ মানুষটাকে সুস্থ করতে সাহায্য করবে, তাই ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না। ভিডিওটা আর বড় করছি না, কারণ এই ভিডিওতে বেশি সময় দিলে হয়তো আমি আর জ্যান্ত থাকবো না, তাই এইটুকুনি রাখছি। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি প্রত্যাশায় বসে থাকি যে আপনারা এসে আমাকে কয়েক লাখ টাকা ডোনেট করবেন। আমার সোশ্যাল লিঙ্কসগুলো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরের আবার আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।